আসসালামু আলাইকুম এভরিওয়ান। অপবাদ গল্পের ৪ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বাড়িতে ফেরার পর মা হাসি উজ্জ্বল চেহারা নিয়ে কিছু একটা বলতে চেয়েও আমার বিষণ্ণত চেহারা দেখে বলতে পারলো না। উল্টো জানার আগ্রহ নিয়ে বলল, কি রে বাপ, মন খারাপ করে আছিস কেন? এই দিনে আর যাই হোক না কেন, মন খারাপ করে থাকার তো কথা না। আমি বললাম, মা, আমার কপালটাই অনেক খারাপ। প্রথমবারের মতো ছেলে সন্তানের বাবা হলাম। আজকে আমার খুশিতে আত্মহারা হবার কথা, কিন্তু কেন জানি পরিপূর্ণ আনন্দটা আমি পাচ্ছি না। মনে হচ্ছে এই আনন্দ শুধু অর্পিতার জন্যই, এটা আমার জন্য না। মা বলল, বাবা, রাগারাগি করে আর কতদিন এভাবে থাকবি? এবার না হয় বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। মার কথা শুনে প্রতি উত্তরে কিছু না বলে নিজের রুমে চলে আসি। বিছানায় শুয়ে থেকে ভাবছি, অর্পিতা যদি একটুর জন্য হলেও আমার পক্ষ নিয়ে সেদিন কথা বলতো, তাহলে আজকে এদিন দেখতে হতো না। এখন হয়তো অর্পিতা ওর নিজের কৃতকর্মের জন্য অনেক অনুশোচনা হচ্ছে, আমার কাছে আসার জন্য হয়তো অধিক আগ্রহী হয়ে বসে আছে। ভেবেছে সন্তানটার কথা ভেবে হলেও ওকে মেনে নিব। ওদের কি মনে হয়, কান্নাকাটি করে একটু নাটক করলে আমি গলে যাব? অসম্ভব। আমি নির্দোষ হয়েও রিমান্ডে মার খেয়েছি। কেউ একটা বারের জন্য থানায় এসে রিমান্ডের মার কাটেনি। উল্টো কিভাবে আমাকে শায়েস্তা করা যায় সে চেষ্টাই করেছে। অর্পিতা আমার স্ত্রী হবার সত্ত্বেও ওর মন একটুও কাঁদেনি। প্রথম দিন আমাকে রিমান্ডে যখন নেওয়া হয়েছিল, সেদিন বিকেলে অর্পিতা থানায় এসেছিল। ওকে দেখে যে কতটা খুশি হয়েছিলাম। ভেবেছিলাম ওর পরিবারের মানুষজন আমাকে কষ্টের মাঝে ফেললে কি হবে, অর্পিতা আমাকে ঠিকই ছাড়ানোর ব্যবস্থা করবে। অনেকটা আশাবাদী হয়ে অর্পিতার দিকে তাকিয়েছিলাম। ও যখন আমার কাছে এসে বলল, কি লুচ্চামি বের হয়েছে, নাকি আরো পানিশমেন্টের ব্যবস্থা করব? অর্পিতার এই কথা শুনে আমার দুনিয়া যেন মুহূর্তের মাঝে ঘুরতেছিল। নিজের কান্না তখন আটকাতে পারছিলাম না। একদিন রিমান্ডে পানিশমেন্ট খেয়ে আমার অবস্থা অনেক খারাপ হয়েছিল। দ্বিতীয়বার পানিশমেন্ট খাওয়ার ভয়ে সেদিন কান্না করে অর্পিতাকে বলেছিলাম, অর্পিতা, বিশ্বাস করো, তোমার বোনের সাথে কোনো অসভ্যতামি করিনি আমি। আমাকে এই আযাব থেকে মুক্তি দাও। এই অসহ্যকর টর্চার আমি নিতে পারছি না। এসব শুনেও অর্পিতার মন গলেনি, উল্টো আমাকে নানান রকম কথা শুনিয়েছিল। আমার জীবনে হয়তো সেদিনটাই অনেক কষ্টকর ছিল। 2 মাস জেলে থাকার পর রুমানা নিজেই সত্যিটা প্রকাশ করেছে। তখন আমাকে তারা জামিন করিয়ে দিল। ততক্ষণে আমার যা পানিশমেন্ট পাবার পেয়েছি। তখন জামিন না দিলেও কোনো সমস্যা ছিল না। এত কিছু হয়ে যাবার পরেও অর্পিতা আশাবাদী হয়ে আছে সবকিছু ভুলে ওকে মেনে নিব। অর্পিতার বিবেক বুদ্ধি সত্যি অনেক অদ্ভুত। এবার ওকে বুঝিয়ে দিব আমি আমার সিদ্ধান্তে কতটা অটুট। যা বলি তাই করি। আনমনে এগুলো ভেবে যাচ্ছি, হঠাৎ মা আমার রুমে এসে বলল, কি রে বাপ? তখন বৌমাকে ফিরিয়ে আনতে বললাম, তুই তো কিছুই বললি না। আমি বললাম, মা, তোমাকে আজকে সাফ সাফ একটা কথা বলে দেই, আমার পক্ষে অর্পিতাকে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয়বার এ কথাটা বলো না প্লিজ। মা বলল, বাবারে, রাগ করিস না, আমি অসুস্থ একজন মানুষ। কখন যে ওপরওয়ালার ডাকে সাড়া দিতে হয় তার কোনো ঠিক নেই। তবে আমার মনে হয় আমি তোদের মাঝে বেশি দিন থাকতে পারবো না। এই কটা দিন যদি তোর সুখ শান্তি না দেখে যেতে পারি, তাহলে আমি মরেও শান্তি পাবো না। তাছাড়া অর্পিতাকে ভালোবেসে তো বিয়ে করেছিলি, যদিও অর্পিতা তোকে অবিশ্বাস করে ভুল বুঝেছে। এ নিয়ে এত রাগারাগি করে থাকাটা ঠিক হচ্ছে না বাবা। মার কথা শুনে মনে মনে বিড়বিড় করতে লাগলাম, মা তোমাকে লুকানো কথাটা বললে তুমিও অর্পিতাকে ফিরিয়ে আনতে বারণ করবা না। আজকে মাকে জেলের অসহ্য টর্চারের কথা বলবো। মাও জানো কেন অর্পিতাকে মেনে নিচ্ছি না। গাইস, তোমরা কি জানো আমি 1x গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড রেদওয়ান8 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর 1x কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আনমনে মার উদ্দেশ্যে বললাম, অর্পিতা অবিশ্বাস করে আমাকে শুধু জেলেই পাঠায়নি, অনেক টর্চারও করেছে। মা হতবম্ব হয়ে বলল, টর্চার করেছে মানে? আসল ঘটনা কি খুলে বল। আমি বললাম, তাহলে শোনো। এই বলে অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো এক এক করে সম্পূর্ণ বললাম। রিমান্ডে কেমন টর্চার করেছে সেটাও বললাম। সবটা শোনার পর মা কান্নায় ভেঙে পড়ল। আমি জানতাম আমাকে যে টর্চার করা হয়েছে সেই কথা মাকে বললে কান্না করবে, এর জন্য বিষয়টা ধামাচাপা দিয়ে রেখেছিলাম। কিন্তু আজকে বাধ্য হয়ে সবটা মাকে বলতে হলো। কিছুক্ষণ অঝর দ্বারায় কান্না করে মা বলল, অর্পিতা তোর সাথে এমনটা কেমনে করতে পারলো? এতদিন মেয়েটার কথা ভেবে আলাদা একটা মায়া হতো, কিন্তু আজকে তোর কাছে যে কথা শুনলাম, এরপর ওই মেয়েকে নিয়ে বিন্দুমাত্র মায়া হবে না আমার।
আর হ্যাঁ, এ বিষয়ে তুই যা ভালো ভাবিস তাই করবি। মা এই বলে রুম থেকে চলে গেল। অর্পিতার কৃতকর্ম শুনে মা অনেকটা রেগে গেছেন। অর্পিতা স্ত্রী হয়ে যা করেছে তা ক্ষমার অযোগ্য। আমার জায়গায় অন্য কেউ হলে জেল থেকে বের হয়ে ডিভোর্স পেপার পাঠিয়ে দিত, আমিও সেটাই করতাম। দুর্ভাগ্যবশত ও অন্তঃসত্ত্বা ছিল, নইলে সেদিনই ডিভোর্স দিয়ে দিতাম। এভাবে আমার দিনগুলো কোনোরকম কেটে যাচ্ছিল। মাঝে মধ্যে নিজের ছেলেকে দেখতে ভীষণ মন চাইতো। উপায় না পেয়ে অর্পিতার বান্ধবী নিতুর সাথে যোগাযোগ করে ভিডিও কলে দেখতাম। অর্পিতা যখন নিতুর হাত থেকে ফোন নিয়ে আমার সাথে কথা বলতে চাইতো, তখন কোনো কথা না বলে ফোন কেটে দিতাম। এভাবে চলতে চলতে নিজের কাছে অনেকটা বিরক্ত হয়ে গেলাম। পরিশেষে মনের সব দ্বিধা ভেঙে 3 মাস পর অর্পিতার বাড়িতে ডিভোর্স পেপার পাঠিয়ে দিলাম। একদিন পর নিতু এসে একটা চিঠি হাতে দিয়ে বলল, ভাইয়া আপনার জন্য অর্পিতা এই চিঠি পাঠিয়েছে, চিঠিটা আবার না পড়েই ছিঁড়ে ফেলিয়ে দিয়েন না। নিতু এটা বলে চলে গেল। চিঠির মোড়ানো ভাঁজ খুলে পড়তে লাগলাম। চিঠিতে লেখা, কেমন আছো প্রিয়? নিশ্চয়ই ভালো আছো, তবে আমি ভালো নেই। কালকে যখন তোমার পাঠানো ডিভোর্স পেপার দেখলাম তখন আমার দুনিয়াদারি যেন মুহূর্তের মাঝে উলটপালট হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল পরিশেষে তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম। এ কথা ভেবে কতক্ষণ যে কান্না করেছি তা নিজেও জানি না। মন চাচ্ছিল তোমার ওখানে ছুটে আসি, একটুর জন্য হলেও সামনাসামনি কথা বলি, কিন্তু সাহসে কুলাচ্ছিল না। অবিশ্বাস করে যে তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছি, তা সত্যিই ক্ষমার অযোগ্য। নিজের বোনটা যে আমার ভালোবাসার সংসারটা ভেঙে ফেলবে তার দুঃস্বপ্নেও ভাবিনি। যেদিন ও নিজের মুখে স্বীকার করলো সবটাই সাজানো মিথ্যা নাটক ছিল, তখন অনুতপ্ত অনুশোচনায় এক মৃত্যু সমান কষ্ট হচ্ছিল, যা বাহিরের কাউকে দেখাতে পারছিলাম না। নিজের কাছেই শেষ হয়ে যাচ্ছিলাম। তখন আমার কষ্টগুলো নিবারণ করার পথ ছিল কান্না। কান্না ছাড়া আমার আর কোনো পথ জানা ছিল না। আমার কান্নাকাটি দেখে অনেকেই সান্ত্বনা দিয়ে বলতো, আমাকে মেনে না নিলে কি হবে, আমার সন্তানটার কথা ভেবে হলেও মেনে নিবে। তাদের কথা শুনে মনে কিছুটা স্বস্তি পেতাম। হাসপাতালে যখন তোমাকে দেখলাম তখন কতটা যে খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। মনে হয়েছে আমার ছেলেটার জন্য হলেও আমাকে মেনে নিয়েছো, পরক্ষণে আবার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য পাগলামি করলে। তখন পুরোপুরি বুঝে নিলাম তোমার পক্ষে আমাকে মেনে নেওয়া সম্ভব না। এতদিন শুনে এসেছি মা হওয়া নাকি আনন্দের ব্যাপার। আমিও অনেক আনন্দিত হয়েছিলাম, কিন্তু তোমাকে পাশে না পেয়ে আনন্দটা পরিপূর্ণভাবে পাইনি। মনের কোণে এই একটা কষ্ট রয়ে গেল। সে যাই হোক, আমাকে যখন মেনে নিতে পারছো না তো ডিভোর্স দেওয়ার প্রয়োজন নেই। আমি কখনো তোমার সামনে স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো না। তোমার নতুন জীবন সঙ্গিনীর প্রয়োজন হলে আরেকটা বিয়ে করতে পারো, আমি তোমাকে বাধা দিব না। ছেলেটা যদি না থাকতো তাহলে তোমার খুশির জন্য হলেও ডিভোর্স পেপারে সাইন করে দিতাম, কিন্তু ছেলেটার ভবিষ্যতের দিকে তাকিয়ে ডিভোর্স পেপারে সাইন করতে পারলাম না। মানুষ তো একই স্ত্রী রেখে আরেকটা বিয়ে করে, তুমিও তাই করো। আমি না হয় দূর থেকে ভাববো সতীন নিয়ে ঘর করছি, আমার কথা হয়তো ভুলেই যাবা, কিন্তু আমার ছেলেটার কথা ভুলে যেও না। ওর শরীরে তো তোমারই রক্ত বইছে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর কিছু বলতে চাই না। তুমি হয়তো আবার রেগে যাচ্ছ। ভালো থেকো, আল্লাহ হাফেজ। ইতি, তোমার ঘৃণিত স্ত্রী অর্পিতা। এতক্ষণ চিঠিটা পড়ে ক্ষণিকের জন্য অন্যরকম হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছে সবকিছু ভুলে অর্পিতাকে আবার ফিরিয়ে নিয়ে আসি, কিন্তু আগেকার কষ্টকর দিনগুলোর কথা ভেবে মুহূর্তের মাঝে রাগ উঠে গেল। একটানে চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম। মন বলছে অর্পিতা যদি আমাকে কষ্টের মাঝে ফেলে চলে আসতে পারে তাহলে আমি কেন পারবো না। ও আমাকে মাস দেড়েক কষ্টের মধ্যে রেখেছিল, ওকে আমি সারা জীবনের কষ্টের মাঝে রাখবো, প্রয়োজনে আরেকটা বিয়ে করব। ও তো নিজেই চিঠির মধ্যে লিখেছে, আমি ওর ইচ্ছা পূরণ করব। আনমনে ভেবে যেই বাজারের উদ্দেশ্যে বের হব এমন সময় লক্ষ্য করলাম মা আমার দিকে তাকিয়ে আছেন। কিছুটা থতমত খেয়ে বললাম, মা কিছু বলবা? মা আমার কথা শুনে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছুক্ষণ আগে এটা কিসের চিঠি? মা আমার কথা শুনে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছুক্ষণ আগে এটা কিসের চিঠি মন লাগিয়ে পড়লি, আবার রেগে মেগে ছিঁড়ে টুকরো টুকরো করে উড়িয়ে দিলি? আমি বললাম, না মানে অফিস থেকে একটা লেটার আসছিল, এই আর কি। মা বলল, আমার কাছে কথা লুকাস না, বল কিসের চিঠি ছিল? আমি বললাম, অর্পিতা চিঠি পাঠিয়েছিল, চিঠিতে অনেক ইমোশনাল কথাও লিখেছে, লিখলে কি হবে, আমি তো ওর কথাই গলে যাচ্ছি না। ওর প্রতি আমার এখন কোনো ভালোবাসা নেই, ওর হাজারটা ইমোশনাল কথার 4 আনা মূল্য আমার কাছে নেই। এতটা ঘৃণা করি আমি ওকে। খারাপ ব্যবহার শুধু ওরা একাই করতে পারে না, আমিও করতে পারি। তাছাড়া আমি এতটাও ভালো বান্দা না যে সকল আঘাত মুখ বুজে সহ্য করে যাব, সবশেষে ওকে আবার কাছে টেনে নিব। মা বলল, তো এখন কি করবি? আমি বললাম, আরেকটা বিয়ে করব, তাও 1 সপ্তাহের মধ্যে। মা বলল, কি আবল তাবল বকছিস, তোর ছেলেটার কি হবে, আর পাড়ার প্রতিবেশীরা কি বলবে?
আমি বললাম, বাহিরে মানুষজনেরা কি বলল না বলল তার কথায় আমার মাথা ব্যথা নেই। আমার জ্বালা আমি বুঝি, ওরা তা বুঝবে না। মা বলল, ঠিক আছে, তোর মনে যা চায় তুই তাই কর। মা এই বলে কিছুটা রেগে তার রুমে চলে গেল। মা হয়তো মনে মনে চেয়েছিল অর্পিতাকে যেন ফিরিয়ে আনি, কিন্তু মুখ ফুটে প্রকাশ করলো না। আজকে মার রাগ দেখে কিছুটা আন্দাজে আসছে। যাই হোক, অত ভেবে নিজের মাথা খারাপ করতে পারবো না। অনেক ভেবেছি, আর না। এবার অর্পিতাকে দেখিয়ে দিব আমার সিদ্ধান্তে আমি কতটা অটুট আছি। এ ভেবে আরেকটা বিয়ে করার সিদ্ধান্তে উপনীত হলাম। ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে অর্পিতা চিঠিতে এত কিছু লিখেছে। সে যাই হোক, আমার আরেকটা বিয়ে করাতে অর্পিতার আপত্তি যদি নাই থাকে, তাহলে আরেকটা বিয়ে করলে আমার সমস্যা কি? অর্পিতাও খুব ভালোভাবে বুঝে গেছে ওকে মেনে নিব না। এর জন্য নিজ থেকে এসব বলেছে। তারপর এক সপ্তাহের মধ্যে মেয়ে দেখার পর্ব শেষ করে ফেললাম। আমাদের পাশের এলাকার জাবেদ কাকার মেয়ে মাইশাকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে সিলেক্ট করলাম। মেয়েটা দেখতে শুনতে নম্রভদ্র, সব দিক থেকে ভালো। বিয়ের দিন তারিখও ঠিক করে ফেললাম। যেদিন মাইশাকে দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দিয়ে নিজের বাড়িতে তুলব, সেদিন অনাকাঙ্ক্ষিতভাবে যে অর্পিতা আমার বাড়িতে আসবে তা কখনো আশা করিনি। অর্পিতা সরাসরি আমার সামনে এসে বলল, আমাকে কষ্ট দিয়ে এবার তো তুমি খুশি হয়েছো, তাই না? এবারও আমার আর আমার সন্তানের কথা ভাবলে না। একবারও আমার আর আমার সন্তানের কথা ভাবলা না। তোমার কথা ভেবে কান্না করতে করতে আজকে আমার চোখের জল মনে হয় শুকিয়ে গেছে। আচ্ছা, আমাকে মেনে নিলে খুব কি ক্ষতি হয়ে যেত? কেন আরেকটা বিয়ে করলে? তোমার জন্য আমি কি যথেষ্ট ছিলাম না? আমি বললাম, না, তুই আমার জন্য যথেষ্ট ছিলি না। যথেষ্টই যদি হতি, তাহলে আমার ব্যথায় তুইও ব্যথিত হতি। আমি যত বড়ই অপরাধ করি না কেন, তুই তো আমার স্ত্রী ছিলি। কই একটিবারের জন্য সেদিন আমার প্রতি তোর মায়া হয়নি? উল্টো থানায় টাকা ঢেলে এসেছিস কিভাবে আমাকে কারাগারে বেশি টর্চার করা যায়। উল্টো থানায় টাকা ঢেলে এসেছিস কিভাবে আমাকে কারাগারে বেশি টর্চার করা যায়, তাই না? পুলিশ অফিসার নিজে আমাকে বলেছে। এসব কি মিথ্যা? অর্পিতা নিশ্চুপ হয়ে কান্না করে যাচ্ছে। আমি যদি সত্যি তোর বোনের সাথে অসভ্যতামি করতাম, তাহলে আমাকে হাজার টর্চার করলেও কোনো আপত্তি ছিল না। নির্দোষ হয়ে আমাকে টানা 3 দিন কারাগারে টর্চার সহ্য করতে হয়েছে। সত্যটা যখন প্রকাশ হলো, তখন আমার জন্য তোদের সকলের ভালোবাসা একবারে উথলে পড়লো, তাই না? এসব ন্যাকামি এবার বন্ধ কর, অনেক হয়েছে। আর না, আমি কোনো খেলার পুতুল না যে যখন যা ইচ্ছা হবে তাই করবি। আর হ্যাঁ, আমি 100টা বিয়ে করলেও কি হবে, আমার সন্তানকে আমি ছাড়ছি না, কথাটা মাথায় রাখিস। এবার আমার চোখের সামনে থেকে দূর হ। অনেক রাগান্বিত হয়ে কথাগুলো এক নিমিষেই বলে ফেললাম। এসব শোনার পর হঠাৎ অর্পিতা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। ওর কাণ্ড দেখে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কণ্ঠনালী থেকে যেন কোনো শব্দ উচ্চারণ করতে পারছি না। ওর চোখ থেকে টপ টপ করে অশ্রুকণা আমার পাঞ্জাবিতে পড়ছে। কেমন জানি একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই অনুভূতি কেন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। অর্পিতা ফুপিয়ে কান্না করে বলল, আমি আর তোমার সামনে আসব না। তোমার নতুন জীবন সঙ্গিনীকে নিয়ে সুখে শান্তিতে থাকো, এই দোয়া সবসময় করব। তোমাকে তো আজকে সারা জীবনের মতোই হারিয়ে ফেললাম। এবার আমার সন্তানকেও যদি কেড়ে নাও, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অর্পিতা এটা বলে হাতের উল্টো পিঠে জল মুছে নিল। তারপর বলল, আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে সারা জীবন পার করে দিতে পারবো। আমাকে ডিভোর্স দেওয়ার প্রয়োজন নেই। তোমার নতুন স্ত্রীকে নিয়ে তুমি সুখে শান্তিতে থেকো। আমি তোমার লাইফে বিরক্ত করতে আসবো না। আর হ্যাঁ, আমাকে যদি একবারে মেরে ফেলার ইচ্ছা থাকে, তাহলে আমার ছেলেকে কেড়ে নিও। অর্পিতা এই বলে অশ্রুকণা ঝরাতে ঝরাতে চলে গেল। ওর এমন ধারা কাণ্ড দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ক্ষণিকের জন্য কেমন জানি ঘোরের মধ্যে পড়ে গেলাম। 2 হাত দিয়ে নিজের মাথা চেপে সোফায় বসে পড়লাম। আমার জীবনে খুব যদি খারাপ আর বাজে মুহূর্ত হয়ে থাকে, তাহলে আজকের দিনটা আমার জীবনের ইতিহাসের পাতায় প্রথম স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে। একদিকে আমার ইগো, আরেকদিকে অর্পিতার ইমোশন। দুইটার মাঝে আমার ইগো জিতে গেল। কিছুক্ষণ সোফায় বসে আনমনে ভাবছি। এমন সময় আমার কাঁধে কে জানি হাত রাখলো। লক্ষ্য করলাম মা আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। মার তাকানো দেখে বুঝে নিলাম বড়সড় কোনো অপরাধ করে ফেলেছি। সত্যিই কি অপরাধ করেছি? হ্যাঁ, রাগের বশে আমি অপরাধ করেছি। নিজের বিবেকের কাছে প্রশ্ন করলাম। তারপর অপরাধী কণ্ঠে মাকে বললাম, মা, অর্পিতার সঙ্গে খুব কি বড় অন্যায় করে ফেললাম? মা বলল, হ্যাঁ, মেয়েটার সঙ্গে বড্ড অন্যায় করে ফেললি। অর্পিতার উপর রাগ দেখিয়ে আরেকটা বিয়ে করা তোর সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। আমি নিশ্চুপ। মা বলল, আমার দিনও ফুরিয়ে আসছে বাবা,
বেশি দিন হয়তো থাকবো না, তবে আজকে তোকে দুটো কথা বলি শোন। হুটহাট কখনো সিদ্ধান্ত নিবি না, আর রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নিবি না। এই দুই সময়ের মাঝে কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। এই দুই সময়ের মাঝে যারা সিদ্ধান্ত নেয় তারা বেশিরভাগ সময় ভুল পদক্ষেপ নেয়। সুতরাং আমি তোর মা হয়ে উপদেশ দিচ্ছি, আর কখনো দুই সময়ের মাঝে কোনো সিদ্ধান্ত নিবি না। হয়তো একটা ভুল সিদ্ধান্তের কারণে জীবন বরবাদ হয়ে যেতে পারে। আর হ্যাঁ, বিচার এক পক্ষ নিয়ে করলে হবে না, অর্পিতার দিকেও তোর দেখতে হবে। দ্বিতীয় বিয়ে যখন করেই ফেলেছিস তখন ছেলেটার কথা ভুলে যাস না। এমন সুযোগ করে দিবি যাতে ওর মার কাছেও থাকতে পারে, আবার তোর কাছেও থাকতে পারে। এই সুযোগটা তোর ছেলেটার জন্য করতে পারবি না? আমি বললাম হ্যাঁ পারবো মা। মা বলল, অর্পিতা তোর স্ত্রী হয়ে যে বেইমানিটা করেছে তার শাস্তিও দ্বিগুণ পেয়েছে। এখন কথা হচ্ছে নতুন স্ত্রীকে পেয়ে তোর ছেলেটার সাথে অবিচার করিস না, ওর প্রাপ্য অধিকার ওকে দিস। আমি বললাম হ্যাঁ অবশ্যই দিব, ওর প্রতি আমার কোনো রাগ ক্রোধ নেই। মা বলল ঠিক আছে, এখন তোর নতুন স্ত্রীর সাথে কথা বল। আমি বললাম আচ্ছা। মার সাথে কথা বলা শেষ করে মাইশার কাছে গেলাম। দরজায় আসা মাত্র মাইশা কিছুটা নড়ে চড়ে বসলো। বিছানায় বসা মাত্র মাইশা আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে উচ্চকণ্ঠে বলল, আপনি সত্যি একজন খারাপ মানুষ। আপনার আগের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও আমাকে কেন বিয়ে করেছেন? মাইশার এমন ধারা কথা শুনে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এ মুহূর্তে কি বলা উচিত তা আমার মাথায় খেলছে না। এমনিতেই মন খারাপ হয়ে আছে, তার উপর মাইশার এসব কথা। আমি কিছু না বলে নিশ্চুপ হয়ে রইলাম। কিছুক্ষণ পর মাইশা বিরক্ত হয়ে বলল, কি দরকার ছিল এমনটা করার? আপনি প্রথম স্ত্রীকে নিয়ে তো থাকতে পারতেন, মাঝখানে আমাকে কেন জড়ালেন? আমি বললাম, মাইশা এসব এখন তোমাকে বলতে পারবো না, তবে সময় হোক সবটা জানতে পারবে। এখন প্লিজ কথা বাড়িও না, আমার ভালো লাগছে না। আমার বিরক্ত মাখা কথা শুনে মাইশা কিছু বলল না, আমার থেকে মুখ ফিরিয়ে রইল। যদিও অর্পিতার উপর রাগ দেখিয়ে মাইশাকে বিয়ে করেছি, এতে আমি যে মহাখুশি বা আনন্দিত হয়েছি ব্যাপারটা মোটেও এমন না। পরিশেষে আমার বিবেকে নাড়া দিয়ে উঠেছে, অর্পিতার সাথে আজও একটু বেশি করে ফেলেছি। তবে সাংসারিক জীবনে যে স্ত্রীর উপর বিশ্বাস ভালোবাসা উঠে গিয়ে ঘৃণায় পরিণত হয়ে যায়, তখন সেই স্ত্রী যতই কান্নাকাটি করে তার ভুল স্বীকার করুক না কেন, তাকে ভালোবাসার আসনে বসানো সম্ভব হয়ে ওঠে না। স্বামী স্ত্রীর মাঝে মান অভিমান ঝগড়াঝাটি হবে, তার মীমাংসা হবে, এটা স্বাভাবিক। কিন্তু মাঝে মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়ে যায়, স্ত্রীকে মেনে নেওয়া তো দূরের কথা, সেই স্ত্রীকে দেখতেই পারে না। অর্পিতাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, 1 বছর সংসারও করেছে। আমি কেমন ওর নিশ্চয়ই ভালো করে জানা আছে। আফসোস আমাকে কাছে পেয়েও চিনতে পারলো না। সাধারণ ওর বোনের একটা মিথ্যে কান্নায় ও সত্য মিথ্যা যাচাই বাছাই করার কোনো প্রয়োজন বোধ মনে করলো না, আমাকে জেলে পাঠিয়ে দিল। অর্পিতার বাবা তখন আমাকে এমনিতে দেখতে পারতো না, তার উপর রুমানার মিথ্যা কথা শুনে ভালোই আমার উপর ক্ষেপে গিয়েছিল, যার দরুন এত কিছু হয়ে গেল। তবে সবচেয়ে ভালোবাসার মধুর সম্পর্ক যদি হয়ে থাকে তা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই ভালোবাসার স্ত্রীটা যদি অন্য পক্ষ নিয়ে স্বামীকে সাহায্য করার জন্য উঠে পড়ে লাগে, তাহলে সে আপনার যতই ভালোবাসার স্ত্রী হোক কেন, সেই স্ত্রীর প্রতি আপনার বিন্দুমাত্র ভালোবাসা বা ভালো লাগা থাকবে না, থাকবে শুধু রাগ আর ঘৃণা। যেমনটা এখন অর্পিতার উপর আমার রাগ আছে। সত্য কথা কখনো গোপন থাকে না, তা কোনো না কোনোভাবে প্রকাশ হবেই। আর যখন মিথ্যা অপবাদে কাউকে শুধু শুধু কারাগারে টর্চার করা হয়েছে জানলে, যত বড়ই পাষাণ হোক না কেন, তাদের অনুশোচনা অনুতপ্ত হবে। এমনটা হয়েছে অর্পিতা সহ ওর পরিবারের। সে যাই হোক, ওরা কান্নাকাটি করুক কিংবা হাসুক, তাতে আমার কিছু যায় আসে না। এবার চলুন আমার দ্বিতীয় স্ত্রী মানে মাইশার কথায় আসি। ও প্রথমে আমাকে পছন্দ করতো না, বলতো আপনার স্ত্রী সন্তান থাকার পরেও আমাকে কেন বিয়ে করলেন, এই বলে মাঝে মধ্যে কান্নাকাটি করলেও কিছুদিন পর সব ঠিকঠাক হয়ে যায়। তখন আর 5টা স্বামী স্ত্রীর মতো মাইশার সঙ্গে আমার স্বাভাবিকভাবে সাংসারিক জীবনযাপন করতে লাগলাম। কিছুদিনের মধ্যে মাইশাও আমাকে আপন করে নিয়েছে। সব ঠিকঠাকভাবে চললেও মাঝে মধ্যে অর্পিতার কথা ভেবে মন খারাপ হতো, কিন্তু পরক্ষণে ওর দেওয়া কষ্টগুলোর কথা ভেবে ভুলে যেতাম। কিন্তু ছেলেটার কথা ভাবলে নিজেকে তখন বড্ড অপরাধী মনে হতো। তখন অর্পিতার কাছ থেকে ঈশানকে কয়েকদিনের জন্য নিজের বাড়িতে নিয়ে আসতাম। মাইশা কখনো আমার ছেলেকে বিরক্ত মনে করে না, নিজের মার মতো আদর যত্ন করে, নিজের ছেলের মতো আদর যত্ন করে। এটা দেখে নিজের কাছে কিছুটা প্রশান্তি কাজ করে। ঈশানকে আমার কাছে নিয়ে আসলে ওইদিকে অর্পিতা আবার কান্নাকাটি করে একাকার হয়ে যায়। তখন ঈশানকে আমার কাছে রাখতে পারি না, বাধ্য হয়ে ফিরিয়ে দিতে হয়। এভাবে 3 বছর চলে যায়। এর মধ্যে আমার দ্বিতীয় স্ত্রী মাইশার একটা কন্যা সন্তান হয়। এর মাঝে অর্পিতা কখনো আমার কাছে স্ত্রীর অধিকার নিতে আসে নাই, এমনকি কখনো আমার কাছ থেকে ডিভোর্সও চাইনি। তখন আমার আগেকার রাগ নেই বললেই চলে, রাগের ঘরে আমিও তো কম কিছু করিনি।
একদিন আমার আগেকার সিদ্ধান্ত পাল্টে ফেললাম। অর্পিতা যখন এতদিন কেটে যাওয়ার পরেও ডিভোর্স চাচ্ছে না, তো ওকে পুনরায় স্ত্রীর অধিকার দিয়ে ফিরিয়ে আনবো। এটা ভেবে প্রথমে মাইশার কাছে বিষয়টা বললাম। এটা শুনে মুহূর্তের মাঝে মাইশার মুখশ্রী কালো করে ফেললো। পরে যখন ভালোভাবে বুঝিয়ে বললাম, তারপর আমার সিদ্ধান্তে একমত হয়েছে। 3 বছর পর হুট করে একদিন অর্পিতার বাড়িতে চলে যাই। অর্পিতার বাবা মা আমাকে দেখে অনেক খুশি হয়েছিল, তবে অর্পিতা খুশি হতে পারে নাই। ভেবেছে ঈশানকে কেড়ে নিয়ে যেতে এসেছি। মুহূর্তের মাঝে ঈশানকে অর্পিতার পেছনে আড়াল করে বলল, এই খবরদার, আপনি আমার ঈশানকে কেড়ে নিয়ে যাবেন না। কি পেয়েছেনটা কি? যখন যা খুশি তাই করবেন। আমি আমার ছেলেকে একটুর জন্য হলেও আড়াল হতে দিব না। অর্পিতা এটা বলে ঈশানকে নিয়ে হনহন করে তার রুমে চলে যেতে লাগলো। অর্পিতার সামনে গিয়ে বললাম, আজকে শুধু ঈশানকে কেড়ে নিয়ে যেতে আসি নাই, আজকে ঈশানের মাকেও কেড়ে নিয়ে যেতে এসেছি। আমার এ কথা শুনে মুহূর্তের মাঝে অর্পিতার ঠোঁটের কোণেও মিষ্টি হাসি উদয় হয়, কিন্তু পরক্ষণে কি যেন ভেবে আবার মুখশ্রী কালো করে ফেলল। অভিমানী কণ্ঠে বলল, আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছেন কেন? তাছাড়া আমাকে আপনার বাসায় নিয়ে গেলে আপনার দ্বিতীয় স্ত্রী মানে মাইশা মন খারাপ করবে। এসবের দরকার নেই, আপনি বরং মাইশাকে নিয়ে থাকেন। আমি আমার ছেলেকে নিয়ে বেশ ভালো আছি। আমি বললাম, দেখো অর্পিতা, আগে যা কিছুই হোক না কেন সবকিছু ভুলে একটা সমাধানের মধ্যে আমি আসতে চাচ্ছি। আমি খুব ভালো করেই লক্ষ্য করেছি 3টা বছর কেটে যাওয়ার পরেও কখনো স্ত্রীর অধিকার নিয়ে আমার সামনে দাঁড়াওনি, আবার ডিভোর্সও চাওনি। সময়ের সাথে ঈশানও বড় হচ্ছে। তোমার আমার কারণে ঈশান কেন কষ্ট পাবে? ওর তো কোনো দোষ নেই। তাই সব দিক থেকে বিবেচনা করে ঈশান সহ তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে আসছি। আর মাইশার সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করে এখানে এসেছি। এখন বলো, ছন্নছাড়া জীবন নিয়ে থাকবা নাকি ঈশানকে নিয়ে আমার কাছে ফিরবা? আমি কথা দিচ্ছি, তোমার প্রাপ্য মর্যাদা আমি দিব, এতে বিন্দুমাত্রও ভেজাল নেই। আমার কথাতে অর্পিতা নিশ্চুপ হয়ে রইল। আমি ওর নিশ্চুপ থাকা দেখে বললাম, অর্পিতা, এখন তোমার আর আমার রাগ অভিমানের সময় না। ঈশান বড় হচ্ছে, তার কথা ভেবে কিন্তু আমার ইগো ভেঙে আগ বাড়িয়ে তোমার বাসায় এসেছি। বোঝার চেষ্টা করো। অর্পিতা মাথা নিচু করে আমার দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাই হবে। ব্যাস 3 বছর পর অর্পিতাকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। প্রতিবেশীরা আমাকে নিয়ে নানান রকম সমালোচনা করছে, তাতে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আমার ভালোটা আমার বুঝতে হবে। তবে আমার কপাল সত্যি অনেক ভালো, মাইশার মতো ভালো মনের একজনকে পেয়ে। মাইশার মতো ভালো একজন মেয়েকে পেয়েছি। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে তো কখনো অর্পিতাকে বাড়িতে আনতে দিত না। তা আমিও ভালো করে বুঝতে পেরেছিলাম। অর্পিতাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর কিছুদিন মাইশা ও অর্পিতা কেমন জানি সংকোচবোধ নিয়ে যে যার মতো থাকতো। তবে সেটা বেশি দিন থাকেনি। মাস দেড়েকের মাঝে মাইশা অর্পিতা তারা নিজেরাই মিল হয়ে যায়। ব্যাস, তাদের একত্রে হওয়া দেখে নিজের কাছে এখন অনেক প্রশান্তি লাগে। 2 স্ত্রী একত্রে থাকা সত্ত্বেও কোনো ঝগড়া বিবাদ নেই। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অপবাদ গল্পের সম্পূর্ণ পর্ব এখানেই শেষ করলাম। গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর খুব শীঘ্রই তোমাদের জন্য নতুন আরেকটি গল্প আসতে যাচ্ছে। তো ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।